এসএসআরএম পলিটিক্স প্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা রোজ রাতে এই অনুষ্ঠানে রাজনীতি নিয়ে কথা বলি, তবে আজকে আমরা যে বিষয়টি রেখেছি ট্র্যাজেডির এক দশক, এই বিষয়টি সামনে রেখে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে। বিশেষ করে পুরনো ঢাকার চকবাজার একটি আগুন আমাদেরকে মনে করে দিয়েছে যে গত এক দশকের মধ্যে সেই একই এলাকায় নিমতলিতে একটা ভয়াবহ আগুন ঘটেছিল এবং সেখান থেকে আমরা কোনো শিক্ষা নেইনি, আমাদের সেই আগুনের মুখোমুখি আবারও হতে হয়েছে। সেটি একটি বড় ট্র্যাজেডি এবং একই সঙ্গে আমরা আজকে একটু মনে করতে চাই যে আজকে 25শে ফেব্রুয়ারি আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে যে বিডিআর সদর দপ্তরে নৃশংসভাবে সেনা কর্মকর্তাদের যে হত্যা করা হয়েছিল, আজকে তার 10 বছর পূর্তি। আমরা পিলখানা ট্র্যাজেডি দিবসের শোকাবহ, আমরা সেই দিনে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে এই আলোচনায় যারা আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ এবং ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় বড় অল্প, কিন্তু এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো বিষয় একটু স্পর্শ করতে চাই। বিডিআর বিদ্রোহের 10 বছর পূর্তি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। আবার একই সঙ্গে আগুনের ঘটনা, আমাদের নিরাপত্তার ঝুঁকি, জনজীবনে কিভাবে কি করা উচিত, অনেক বড় আলোচনা, জানি না যে অল্প কথায় কিভাবে করা যাবে। আমরা নিশ্চয়ই আমরা যাব, তবে জায়েদুল হাসান পিন্টুকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা নিউজ আওয়ার এক্সট্রা আসলে বিমান ছিনতাই চেষ্টার প্রেক্ষাপটে আমরা বিষয় রেখেছিলাম নিরাপত্তা ছিনতাই, এই বিষয় নিয়ে আমরা, আপনি সম্ভবত এই বিষয়ে ছোট করে কিছু যোগ করতে চান আপনার আলোচনা। আমি বিভিন্ন টেলিভিশনে দেখছি, বিভিন্ন জন বলছে, আমি তো নিরাপত্তা বিশ্লেষক নই, আমি তথ্য নিয়ে কারবার করি। জি, আমার কাজ ইনফরমেশন জোগাড় করা, ইনফরমেশন নিয়ে কথা বলা। আমি এই ঘটনা নিয়ে গত 24 ঘন্টায় যত ইনফরমেশন জোগাড় করেছি, এর সঙ্গে এটা হলো, আমি যা দেখছি নিরাপত্তা নিয়ে এখানে কোনো সংকট ছিল না। এখন যদি আপনি বলেন নিরাপত্তার সংকট না থাকলে এ তো কিছু ঘটলো কীভাবে, এগুলি ঘটনার পরম্পরায় ঘটে গেছে। ওখানে যেই ছেলেটার কথা বলা হচ্ছে আপনার পলাশ, এই ছেলেটার কাছে কোনো ধরনের কোনো আগ্নেয়াস্ত্র বা আইডি ছিল না, কিন্তু সে হুমকি দিয়েছে। এখন আপনি যখন বলবেন আমার কাছে অস্ত্র আছে, আমি গুলি করে দেব, নিরাপত্তা রক্ষীরা তো 1 মিনিট দেরি করবে না তা প্রতিহত করার জন্যে। ঘটনাটা সেটাই ঘটেছে। এখন আমাকে বলেন তো 24 ঘন্টা পার হয়ে গেছে, তো যে অস্ত্রটা উদ্ধারের পাওয়া গেছে বলে বলা হলো, হতে পারে ফেক বা আসল না নকল, যেইটাই হোক এভিডেন্স হিসাবে সেটা আমাকে দেখান। আপনি মামলার আলামত হিসাবে সেটা তো থাকবে, জব্দ হবে, আপনি আমাকে দেখান। আপনি দেখাতে পারেন নাই, আসল নকল কোনোটাই দেখাতে পারেন নাই। তারপরে আপনি আমাকে বলেন তো, এই যে সিসি ক্যামের যে ফুটেজ, এটা তো ঢাকায় যে এয়ারপোর্ট থেকে যে ক্রস করছে এই ফুটেজগুলি আপনি দেখেন, সে তো আর্চওয়ে পার হয়েছে, স্ক্যানিং পার হয়েছে, কোথাও ধরা পড়বে না এটা, কোথাও তো আপনার টিকটিক করে শব্দ হয় নাই, মেশিন কি নষ্ট, আরেকজনেরটা তো ঠিকই শব্দ হয়েছে। তার মানে সে এই দিক দিয়ে পার হয়েছে ঠিক মতোই। ওখানে সে গিয়ে সিদ্ধান্তটা নিয়েছে, সে বলেছে এটা ঠিক যে আমার কাছে পিস্তল আছে, আমি এই বিমানটা ছিনতাই করব যদি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা বলতে না দেওয়া হয়। এটা একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। আবার সে এই কথাও বলছে যে তার জামার ভিতরে ওই আইডি বাধা আছে, হ্যাঁ ব্লাস্ট করে দেব। এই যে এই হুমকিতে হুড়োহুড়িতে, ইন দ্য মিন টাইম আপনার ককপিট থেকে কিন্তু এই ইনফরমেশন চট্টগ্রাম এটিসিতে চলে গেছে, তারা ওখানে প্রিপারেশন নিয়েছে। প্রিপারেশন নেওয়ার পরে যেই কারণে বিমানটা ওখানে নামার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘিরে ফেলছে সবাই। এরপর কিন্তু প্রত্যেকেই ওখান থেকে নেমে গেছে। একজনকে সে আটকে রেখেছিল, যেটা নিউজে দেখেছেন, সাগর নামের একজন, তাই তো? হ্যাঁ, সেও কিন্তু এক পর্যায়ে দৌড় দিয়ে, তাকে হ্যান্ডসাপ বলেছিল, সেও এক পর্যায়ে দৌড় দিয়ে নেমে গেছে। বিমানে সে শুধু একা ছিল, শেষ মুহূর্তে সে একা ছিল। এখন কমান্ডো অভিযান যখন করে, এটা উনি মারতে ভালো বলতে পারবেন, কমান্ডো অভিযান মানেই হলো আপনার, সে তো কোনো রকমের স্কোপ দিবে না। আপনি যখন বলবেন আপনার হাতে পিস্তল আছে, আপনি গুলি করে দিবেন, বিমান উড়িয়ে দেবেন, সেই রিস্ক সে নিবে কেন? সে তো জানে না আসলে কি আছে না যায়, সে তো বলছে আছে, যদি থাকে সে সুযোগ দেওয়া হয়নি, সেটা ডিউ কোর্স অফ অ্যাকশনই। এটা আপনিও যদি এখন আমি বলি আমার কাছে পিস্তল আছে, আমি আপনাকে গুলি করে দেবো, আপনার কাছে পিস্তল থাকলে তো কাউন্টার দিয়ে দিবেন সাথে সাথে, যে আপনি মরবেন নাকি, এইটাই নিয়ম, সেইটাই করেছে। এখন যেই ঘোটপাটটা লেগে গেছে, এটা হয়ে গেছে আমাদের এই যে জাতীয় ওই যে কি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে না আমাদের, এই জাতীয় কিন্তু জাতীয় সংকট ব্যবস্থাপনা সেল নেই। হ্যাঁ,
চট্টগ্রাম এয়ারপোর্টে আমি এক এয়ার ভাইস মার্শাল বললেন যে আমি ৭১ টিভিতে দেখলাম যে বিদেশি, ওই যে পাইলট বলছে তাকে দেখে বিদেশি মনে হয়, উনি ব্রিফিংয়ে বলে দিয়েছেন বিদেশি জঙ্গি। দেখেন এটার বার্তাটা সারা বিশ্বে কত নেগেটিভ যায়। তারপরে বললেন যে ওনার হাতে অস্ত্র ছিল, ওই যে ভিতর থেকে খবর আসছে উনি যে বলছেন অস্ত্র ছিল, উনি বলে ফেললেন। পাশাপাশি ঢাকায় আপনার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আদো আদো ইনফরমেশন নিয়ে ব্রিফিং করে দিলেন সাংবাদিকদের, ওনার ওখানে বলছে অক্ষত আহত অবস্থায় ধরা পড়েছে, তাই তো বললো। তো এখন এই দুইজন আপনার এয়ারফোর্সের লোক মানুষ যখন কথা বলেন, শোনেন এই জায়গায় শেষ হলেও তো হতো, দুজন এয়ারফোর্সের লোক যখন এটা বললো, আমার জেওসি ওখানে অভিযান চালিয়েছে কমান্ডোরা, তার বাহিনী, তো সে বসে থাকবো কেন? উনিও একটা ব্রিফিং করলেন, উনি ওখানে জানালেন যে মারা গেল। এখন অস্ত্র পাওয়া যাওয়ার কথাও বলা হলো, রাতের বেলা সেই অস্ত্রটা খেলনা হলো কেন? খেলনা হলো এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য কি করা যায়, ডিসিশন নিয়ে এটা বলা হয়েছে যেটা, তাহলে আমরা এখন যাই এটা খেলনা অস্ত্র হিসাবে বলি। এখন যখন খেলনা অস্ত্র বলা হয়েছে, চট্টগ্রাম পুলিশ খেলনা অস্ত্র চেয়েছে যে আমাকে আমার এভিডেন্সের জন্যই দাও, ওই যে মামলার আলামত হিসাবে অস্ত্র দাও, সে অস্ত্র এখন বলছে যে এটা হেডকোয়ার্টারে চলে গেছে। মানে এই বিষয়গুলি হয়েছে, আমি যেটা বুঝতে পারি তাৎক্ষণিকভাবে বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা যে যার মতো করে ব্রিফ করতে গিয়ে আধো ইনফরমেশন হাটলি কথা বলে এই ঘটপাক লাগিয়ে আপনার এই পর্যবেক্ষণের ভিত্তিতে আপনি এটা বলছিলেন যে আমি আপনাকে বলি, আমি তদন্ত কমিটি যাদের সঙ্গে কথা বলে তথ্যগুলো নিচ্ছে, আমি প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি, প্রত্যেকের সঙ্গে আমি কথা বলে আপনাকে আমি তথ্য ছাড়া এখানে আমি আর কোনো পর্যবেক্ষণ দিই। এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে কি করণীয়, বা বিশেষ করে প্রেসের সঙ্গে কিভাবে মুখোমুখি হওয়া উচিত বা কী ব্যাপার স্যাপার, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটু আপনার কাছে এই অনুষ্ঠানের শেষ দিকে যেতে চাই। এবং এই ঘটনাটা আমরা যদি একটু ফিরে তাকাই, 10 বছর আগে বিডিআর বিদ্রোহের ঘটনার দিনও কিন্তু ঠিক একই রকম পরিস্থিতি হয়েছিল, এক ধরনের ধোঁয়াশা এবং গণমাধ্যমে বিভিন্ন রকম খবর, এবং সেটা গণমাধ্যম ভুল করেছিল ওখানে অনেক। আমরা সেই একই, মানে আপনি যে প্রসঙ্গটি বলছেন সেই একই রকম সিমিলারিটি আমরা হয়তো ওখানেও দেখি। এটা আমরা অনুষ্ঠান শেষে আপনার সঙ্গে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদে আপনাকে যে কাছে যেতে চাই, যে প্রসঙ্গে আসলে জাহিদুল হাসান পিন্টু বলছিলেন, আপনার পর্যবেক্ষণ। না, প্রথমে হচ্ছে আমি এটি অলরেডি আমার কমেন্ট আজকে বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছে। আমি ঢাকা এয়ারপোর্টের যে সিকিউরিটি ব্যবস্থাপনা আছে, যেসব যন্ত্রপাতি বসানো আছে, সেখানে এরকমভাবে পিস্তল নিয়ে একজন প্রবেশ করে প্লেনে ঢুকে যাবে, এটি যদি কোনো অপারেটর সাবভার্টেড হয়ে সহায়তা না করে তাহলে সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ঢাকা এয়ারপোর্ট বা বাংলাদেশের এয়ারপোর্ট হচ্ছে এরকম নিরাপত্তার নাজুক অবস্থায় নেই। এখন সেটিকে আমরা দেখছি যে অনেকেই বলার চেষ্টা করছেন তাহলে নিরাপত্তা কোথায়। তো সেই নাজুক অবস্থা যে আমরা খুঁজে পাচ্ছি না, সেটি হলো বড় বিষয়, এবং সেটি আস্থার জায়গা যে নাজুক অবস্থা নেই। এখন উনি যে তথ্য দিলেন এই তথ্য আমার কাছে নেই, ওনার কাছ থেকেই শুনলাম যে ঠিক আছে, তো সেটির সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। তো এখন যে কোনো ব্যক্তি ওখানে, আমি শুধু একটি যোগ করতে চাচ্ছি, উনি এটা ঠিকই বলেছেন, সেটি হচ্ছে যখন কেউ হুমকি দেবে এয়ারক্রাফটের ভেতরে হাইজ্যাকিং বা কোনো জায়গাতে যে আমার কাছে অস্ত্র আছে, আমি অস্ত্র তাক করছি, বা আমার গায়ে এক্সপ্লোসিভ আছে, তখন সেই ব্যক্তিকে, মানে আমরা যারা গোয়েন্দা বা অপারেশন প্ল্যানিংয়ের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে, সেই শিক্ষার কিছুটা কথা আর কি পিন্টু ভাই বলে দিয়েছেন। তখন তাকে ধরে নিতে হবে যে তার কাছে সব আছে। আপনি দূর থেকে যখন নিশ্চিত হতে পারছেন না কি আছে কি নেই, তাহলে তাকে ধরেই নিতে হবে তার কাছে সব আছে। এখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সেই হ্যান্ডেল করার ভেতরে প্রথমে প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে তাকে নিউট্রালাইজ করা। এখন সে যদি বেঁচে থাকে, তার কাছে যদি সে যদি ওই বাটমে টিপ দিতে পারে, তাহলে কিন্তু সে এক্সপ্লোসিভ ফুটিয়ে দিতে পারবে, তাহলে বিমান যাবে, আশেপাশে যারা আছে সবাই মারা যাবে। তো সেক্ষেত্রে তাকে নিউট্রালাইজ করা একমাত্র উপায় হচ্ছে তারপরে গুলি বর্ষণ করা। তো এবং গতকালকে থেকে অনেকেই আসলে একটা প্রশ্ন রাখছিলেন যে তাকে কি জীবিত ধরা যেত কিনা। আপনার আমি আসলে তার একটা জবাব হয়ে গেল যে জীবিত ধরা যেত কিনা। জি, আপনি তো প্রথমে তাকে আপনি কিভাবে ধরবেন, এটি শুধু বাংলাদেশের না, এটি হচ্ছে বিদেশে যেসব ইন্টেলিজেন্স এবং অপারেশনের স্কুল আছে তারা এটি শেখায়, এবং সেখান থেকে আমরা এটা শিখে এসেছি। তা আপনি তাকে মনে করবেন সেটা ভয়ানক বস্তু, তাকে ইমিডিয়েটলি নিউট্রালাইজ করেন, এবং করলে আপনার কাছে যে প্রথম যে জিনিসটা প্রয়োগ করবেন সেটি হচ্ছে আপনি তাকে শ্যুট করবেন, শ্যুট করে যাতে সে আর ইনক্যাপাসিটেট হয়ে যায়, যে সে যাতে কোনো কিছু করতে না পারে। তো সেটি করেছে কমান্ডোরা।
খুব খুব সাকসেসফুলি করেছে। সেই জন্য আমরা বলি যে এই অপারেশন যে 8 মিনিটের ভিতরে তারা যেটা সমাধান করেছে সেটিকে আমরা একটা উৎকর্ষতার মান দেখছি। সেই জায়গাতে কোনো নেই কোনো। আরেকটি হলো যে নিরাপত্তা বাহিনীর কাছে সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটি হলো যে নিরীহ যে প্যাসেঞ্জার্স আছে বা নিরীহ মানুষ, সেই প্যাসেঞ্জার হোক আর বাইরের লোকই হোক, তারা যাতে এই ধরনের অপারেশনে গিয়ে আহত নিহত না হয়। এক্ষেত্রে আমরা দেখছি যে একজনও নিরীহ মানুষ আহত নিহত হয়নি। যে নিহত হয়েছে সে হচ্ছে নিজেকে দাবি করেছে সে সন্ত্রাসী বা হাইজ্যাকার হতে চেয়েছে, সেই ব্যক্তি ছাড়া। তো সেক্ষেত্রে আমরা বলবো নো কোলাটেরাল ড্যামেজ। তো এই ক্ষেত্রে সেই উৎকর্ষতার আসলে সাধুবাদ দিতেই হবে যারা এই অপারেশনটা করেছে। গুলির মুখে অপারেশন করাটা এটি সামান্য জিনিস না। তো সেখানে হচ্ছে যে আমরা এটি নিয়ে অনেক প্রশ্ন করতে পারি, কেন তাকে তাজা ধরা হলো না, কে ধরতে কিন্তু যাবে আপনি এটা তাজা। ব্যাখ্যা এর মধ্যে দিয়েছেন, যারা আসলে আমাদের সামনে আছেন টেলিভিশন সেটের সামনে তারা নিশ্চয়ই এর জবাবটা পেয়েছেন এবং আমার মনে হয় যে খুবই সন্তোষজনক ব্যাখ্যা। আপনি পিন্টু ভাই কিছু বলতে না, আমি চাচ্ছিলেন? বলছিলাম যে এই জায়গায় আপনার এই প্রশ্ন বাইরে থেকে আপনি করতেই পারি। ওই সিচুয়েশনে কিভাবে ডিল করবে সেই সিচুয়েশন বলে দিবে। এখন এক একটা বাহিনীর মডাস অপারেন্ডি এক এক রকম। পুলিশ হয়তো এক রকমের ব্যবস্থা নিত, র্যাব হয়তো এক রকমের নিত। আপনি যখন কমান্ডো পাঠাবেন আপনি ধরেই নিতে হবে যত দ্রুত সম্ভব তারা এটা ডাউন করার চেষ্টা অপারেশনটা করবে, সন্দেহ করবে। আর যেহেতু সে স্বঘোষিত অস্ত্রধারী, এখানে কমান্ডোরা 1 সেকেন্ডও সময় দেওয়ার কথা। অপেক্ষা করবেন এবং ঝুঁকিও এখন নেবেন আপনি না। বলতে পারেন যে একা ছিল ওই জায়গায়, তো টিয়ার গ্যাস মেরে এটাকে এমন ধোঁয়ার মধ্যে রেখে তাকে বাধ্য করতো বেরোয় আসতে, করতে পারতো। কিন্তু আবার পাশাপাশি এই চিন্তা আসে, সে তো বলছে এক্সপ্লোসিভ ছিল, সে যদি এটা বাস করে দেয়। এক্স্যাক্টলি সেটা আমি বলেছি তাই যে না? আমরা যারা বিদেশে ট্রেনিং করেছি এই নিরাপত্তা এবং ইন্টেলিজেন্স এবং অপারেশনে, সেখানে এটি প্রাতিষ্ঠানিক শিক্ষাতে এটি শিক্ষা দিয়েছে যে এই ধরনের সন্ত্রাসীকে আপনি ধরে নেবেন, তার কাছে সব আছে, তাকে এবং আপনি কমান্ডোরা neutralize আসলে ঠিক করবেন। সঠিক এর কাজটাই আসলে বিকল্প ছিল করেছেন। না। এর কোনো বিকল্প জি, ব্যবস্থা চিন্তা করা আমরা এই আপনার আলোচনাটি নিজের থেকে loss। অন্য একটু বিডিআর প্রসঙ্গে যেতে চাই, আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে আসে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে সেই আলোচনা যাব। দর্শক সঙ্গে থাকবেন। এসএসআরএম পলিটিক্স প্লাসে আবারও ফিরলাম। আমরা ট্র্যাজেডির 1 দশক নিয়ে আমাদের আলোচনা, যদিও আমরা এর মধ্যে আসলে আলোচনা করেছি গতকালকের বিমান ছিনতাই চেষ্টার প্রেক্ষাপটে। আমরা এবার একটু বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি, সেটি আজকে হত্যাযজ্ঞের 10 বছর পূর্তি। আমরা শ্রদ্ধা জানাই সেদিনের যারা প্রাণ হারিয়েছিলেন। আমরা এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। যাচ্ছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদের কাছে। আমরা বিচার প্রক্রিয়াটি দেখেছি, আমরা দেখেছি যে সেদিন 10 বছর যে অতিবাহিত হয়েছে এর মধ্যে আমরা অনেক সংস্কার দেখেছি। আমাদের পুরো বাহিনীটি ঢেলে সাজানো হয়েছে, অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব কিছুর উপরে আসলে আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টি আসলে নানাভাবে গুরুত্ব পেয়েছে এবং আমরা অনেক আলোচনা আসলে করেছি। 10 বছর পরে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি যেটা দেখতে চাচ্ছি যে এই আমাদের 57 জন সহপাঠীকে হত্যা করা হয়েছিল এই দিনে মর্মান্তিকভাবে। তো এখানে হচ্ছে যে আমরা যেমন দুঃখ আছে তেমনি আমাদের ভিতরে একটা আবেগও কাজ করে। তো আসলে যেটিকে আমরা বলি যে আবেগায়িত সিদ্ধান্ত কখনো সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। তো এখন যদি আমি যেটা দেখছি, আগে যখন এটা আক্রমণ হয়েছিল তখন বলা হয়েছিল যে বাংলাদেশের যুদ্ধ সক্ষমতা বা সেনা সক্ষমতাকে নস্যাৎ করার জন্য করা হয়েছে। আজকে দাঁড়িয়ে যদি আমি বলতে পারি বিজিবি সহ সেনাবাহিনী সহ আজকে যে তার সক্ষমতা তৈরি হয়েছে সেটি ওই দিনের চেয়ে 10 বছর আগের চেয়ে আসলে 10 গুণেরও বেশি হবে। তাহলে এই জায়গাটায় যে আমার যে সক্ষমতা খর্ব করার প্রচেষ্টা যদি কেউ নিয়ে থাকে, সে খর্ব হয়নি। এটি হলো মোদ্দা কথা। আমি আমার সক্ষমতা বজায় রেখেছি, সেটি জাতীয় কারণে হোক, জনগণের কারণে হোক, রাষ্ট্রের কারণে হোক, নেতৃত্বের কারণে হোক হয়েছে। এখন যেটি হলো যে এই যে মর্মান্তিক যে আপনার হত্যাকাণ্ড দিয়ে কি করতে চেয়েছিল, এর সাথে তখনকার যে পরিবেশগুলোকে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে স্বভাবতই ওখানে আমরা দেখতে পাই যেটি নতুন সরকার এসেছে, তো সরকার কাছে দাবি থাকতে পারে, তো সরকার বসলে না দাবি মানবে, তার আগেই এরকম বিদ্রোহ, এরকম মর্মান্তিক যে হত্যাকাণ্ডকে ব্যবহার করা হলো।
তো আমরা তখন খুঁজে বের করার চেষ্টা করেছি যে মর্মান্তিক হত্যাকাণ্ডকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার ঘটনা কতগুলো আছে বিশ্বে। তো আমরা বিশ্বে যেতে হয়নি, বাংলাদেশে যদি আমরা দেখি যে আমরা দেখেছি ৭১-এর গণহত্যা, মর্মান্তিক হত্যা করা হয়েছে রাজনৈতিক কারণে স্বাধীনতার যুদ্ধের সময়। আমরা দেখেছি বুদ্ধিজীবীদের মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে রাজনৈতিক কারণে। আমরা ১৫ই আগস্টে দেখেছি রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আবার এই ২৫শে ফেব্রুয়ারি সেনা সদস্যদের ওইভাবে মর্মান্তিক, এই যে মর্মান্তিক হত্যাকাণ্ডের যে প্রয়োগ যারা করেন তাদেরকে চিহ্নিত করার আমরা একটা মানে হিস্টোরিক্যাল একটা চেয়েছিলাম। তখন দেখলাম যে যারা এখানে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, বিপক্ষ শক্তির ভিতরেই আমরা দেখি যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার একটি প্রবণতা অনেক বেশি এবং উদাহরণে বেশি। তো সেক্ষেত্রে এটি একটি নিন্দনীয় বিষয়, এই বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক না। এখন হচ্ছে যে সক্ষমতা কমেনি, বেড়েছে। আপনি যেটা বললেন যে বিজিবি নতুন করে পুনর্গঠিত করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, তাদের শক্তি বাড়ানো হয়েছে, লজিস্টিক বাড়ানো হয়েছে, ব্যাটালিয়নের সংখ্যা বাড়ানো হয়েছে, সীমান্ত রক্ষায় তাদের পারদর্শিতাও বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশের সীমানা ওরা সুরক্ষিত রাখার মতো সক্ষমতা প্রকাশও করেছে। আরেকটি হলো যে আপনি যেটা বলেন বিচার, যত লোক ওইখানে জড়িত হয়েছে ওই বিদ্রোহে, কিছু হত্যাকাণ্ডে, লুটতরাজ, অনেক অপরাধ হয়েছে, সেখানে আইনের কিছু সংকট ছিল, কিভাবে বিচার করবেন সেই সংকট থেকে উত্তরিত হয়ে যে বিচারিক আদালত কিন্তু বিচার করে দিয়েছে, ১৫২ জনের ফাঁসি দিয়েছে, কতজনের যাবজ্জীবন বিভিন্ন সাজা দিয়েছে। এত বড় বৃহৎ পরিসরের একটি বিচার আমি সারা বিশ্বে কোথাও খুঁজে পাইনি। তো এত বড় বৃহৎ এত আসামিকে বিচার করতে হবে, বাংলাদেশের আদালত যেটি সার্থকভাবে করতে পেরেছে আইনগত প্রথাগত আইন দিয়ে, সেটি হচ্ছে আমি বলবো যে এটি একটি খুব যুগান্তকারী। এখন অনেকে এতে সন্তুষ্ট হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু কথা হলো যে এটি আইনের পথে চলেছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি মনে করি। এবং এখানে কিছু এখনও রায় কার্যকরী হয়নি, কিন্তু আমি যে পথটাকে দেখছি যে এগুলো সব কার্যকরী হওয়ার পথে রয়েছে, এখানে আমি মনে করি যে আমরা অনেকভাবে এগিয়েছি। এবং এরকম ঘটনা যাতে না ঘটে। পেছনে যে বন্দুক, সেই বন্দুকের পেছনে আসলে আরো অনেক পক্ষ ছিল বলেও অনেক আলোচনায় আমরা আসলে দেখি, তাদের সবার পরিচয় হয়তো উদ্ঘাটিত হয়নি বা হয়তো আলোকিত হয়নি, মানে এরকম একটা কথাও তো আসলে অনেক কথাই হয়েছে পিডিআর এই হত্যাযজ্ঞ নিয়ে। আপনি কি কিছু যোগ করবেন কিনা? না, আমি যেটা বলতে চাই যে আমরা বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে আমরা বিশ্লেষণ করি। আমার কাছে যদি বস্তুনিষ্ঠ তথ্য না থাকে তাহলে সেখানে যদি আমি কিছু বলি সেটা হবে অনুমান ভিত্তিক একটি বিভ্রান্তিকর তথ্য। তো আমি যেটা বলেছি যে এটির সাথে রাজনীতির সংশ্লিষ্টতা এটা বোঝা যায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে। আমি কিছু আপনাদেরকে বললাম, এই যে সরকারের অল্প সময়ের মধ্যে এটা করা। তো এই জায়গাটাতে তথ্য উদ্ঘাটন পিন্টু ভাইরা ইচ্ছা করলে কতটুকু বের করে আমাদের কাছে দিতে পারবেন আমি জানি না, এখানে তথ্যের ঘাটতি আছে। তো এই তথ্যের ঘাটতি যদি পূরণ হয় তাহলে আপনি ওই রকম একটা কনক্লুশন আমরা ড্র করতে পারব। সেই তথ্যের অস্পষ্টতার বিষয়ে একটু জাহিদুল হাসান পিন্টুর কাছে যেতে চাই। দেখেন, এই যে রশিদ ভাইয়ের কথা দিয়ে তো এটা একটা জিনিস পরিষ্কার যে এখানে একটা ষড়যন্ত্র ছিল। এখন আমি মনে করি আমাদের তো সেকেন্ডারি কাজ সাংবাদিকদের এই জায়গায়, এটা রাষ্ট্রের উচিত ছিল যে বিচারটা হচ্ছে বা হয়েছে, এই বিচারটা হয়েছে অ্যাকশনে যারা ছিল তাদের, ওই যে নেপথ্যে কারা বা ষড়যন্ত্র ছিল কি না বা থাকলে কারাই ষড়যন্ত্রটা করেছিল, এটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থেই উদ্ঘাটন করা উচিত ছিল। এটা আমি দেখেছি, এটা কোনো স্পর্শকাতর কিনা আমি জানি না, এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের সেনা অভ্যন্তরে যত হত্যাকাণ্ড ঘটেছে, বিশেষ করে জেনারেল জিয়া তো পাইকারি ফাঁসি দিয়ে সোলজারদের হত্যা করেছে। এটা না আপনি ভালো করে জানেন যে আমার এই নিয়ে 20 বছরের গবেষণার একটা বইও আছে। হ্যাঁ, একমাত্র এভিডেন্স বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীতে যে গণহত্যা কীভাবে হয়েছে, এগুলো আমি প্রাইম মিনিস্টার লেভেল পর্যন্ত আমি কথা বলেছি। হ্যাঁ, আমি সেনা প্রধান সবার সঙ্গে কথা বলেছি, ওই যে ইন্টারভিউ নেওয়ার জন্য তো কয়েকশো অফিসারের সঙ্গে আমার কথা বলতে হয়েছে। এখন প্রাইম মিনিস্টারও এত তথ্য দিতে পারেন না, বলে যে এগুলো নষ্ট করে ফেলা হয়েছে, নাই। আমি বলছি জেনারেল জিয়ার আমলেরগুলো। তারপরও আমি জেলখানায় ঘুরে যে তথ্যগুলো, এভিডেন্সগুলো জোগাড় করেছিলাম, কাকে কবে কোন তারিখে কখন ফাঁসি দেওয়া হয়েছে, সেই তথ্য এখনও ওই ফ্যামিলিগুলো এসে
40 বছর পরে এসো। সেদিন বরিশাল থেকে লেলিন নামের এক ছেলে ফোন করে বলছে যে এই 40 বছর পর আমি আপনার ওই তো বই পড়ে জানলাম যে আমার বাবাকে 26শে নভেম্বর কুমিল্লা জেলে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে হেডকোয়ার্টারতে চিঠি দেওয়া হয়েছে আপনার বাবা অস্ত্রসহ পলাতক। আমি বলছি যে এগুলো নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া উচিত ছিল, এটা হয় নাই। কিন্তু এই যে এতদিনে জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ ধ্বংস করে দিয়ে গেছেন, একটা বইও বেরিয়েছিল বিমান বাহিনী থেকে যে 500 জন কতজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, জেনারেল এরশাদ সমস্ত বই পুরাই ফেলছিলেন নিষিদ্ধ করে। ওই বইই রাখেন নাই, যেহেতু ওখানে ওই তথ্য আছে। ওই সময় যে এয়ার চিফ ছিলেন এজি মাহমুদ, ওনার কাছ থেকে একটা বই আমি নিয়ে আসছিলাম, একটা বইই ছিল, আমি সেটা নিয়ে আসছিলাম। আজকে এটা আমি স্বীকার করলাম, আমি ফেরত দিই নাই তাকে, কারণ সেটা একটা বড় এভিডেন্স। যাই হোক, আমি বলছি যে বিডিআর হত্যাকাণ্ড এটা তো লেটেস্ট এখনকার, হ্যাঁ, এটারও ভিতরের কাহিনী, আসল কাহিনী কি ছিল, এটা আমি মনে করি এই সরকারের উচিত তদন্ত করে, তদন্ত কমিশন করে এটা আলাদা বের করে জনগণকে জানানো। জনগণের এভরি রাইট টু নো যে এটা কেন ঘটেছিল, কারা এর পিছনে আছে। শুধুমাত্র ওই অ্যাক্টরদেরকে আপনি বিচারের সামনে আনবেন আর নেপথ্যে যারা তারা বেঁচে যাবে, এই যে উনি রাজনীতির কথাও বলছেন, প্রকাশ করা হোক, তদন্ত কমিশন করে। তথ্যের অভাব, এই তথ্যটা হয়তো কোনো দিন আমরা এটা নিয়ে হয়তো আস্তে আস্তে পাবো, কিন্তু যখন ওই অনুসন্ধানে নামবো বা ওই যে তথ্য পাওয়া যাবে না। এই যে রশিদ ভাই এখন যে কথা বলছেন, রশিদ ভাই যখন ওই এই যদি পোশাকে থাকতেন এই কথা বলতে পারতেন না, তাই না? তো আমি মনে করি এই জায়গাটায় সরকারেরই উচিত। দেখেন এই জায়গায় এই যে এই বিডিআর নিয়েও এই যে সাবেক সচিব আনিসুজ্জামানকে দিয়ে এটি কমিশন করা হলো, ওনার কমিটির রিপোর্টের কিয়দংশ প্রচার করা হলো। তৎকালীন কিউএমজি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে দিয়ে এটি কমিটি করা হলো, সেটা প্রকাশই করা হলো না। মানে সত্যি মিথ্যা বা ওনারা কি বলেছেন আমরা কিন্তু জানি না। আমি মনে করি এই জায়গাটায় রাষ্ট্রের উচিত, এই 57 জন, আমার স্বাধীনতা যুদ্ধে 55 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, আর এক ঘটনায় 57 জনকে হত্যা করা হলো, কেন করা হলো এটা কি আমার জানার রাইট নাই? যদি হয়ে থাকে যে জওয়ানদের ক্ষোভ থেকে, সেটাই বলা হোক যে শুধুমাত্র ক্ষোভ থেকেই হয়েছে, অন্য কোনো কারণ নাই। কিন্তু আমাকে এটা রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাকে এটা নিশ্চয়ই আমাদের অধিকার রয়েছে। পিন্টু ভাই, আপনাকে আরো কিছুক্ষণ পাবো, কিন্তু আমাদেরকে আসলে মানে মেজর জেনারেলকে আসলে ছেড়ে দিতে হবে। আপনি কি কিছু এর সঙ্গে যোগ করবেন কিনা? অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই আলোচনাটি আরো চালিয়ে নেব, কিন্তু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আর আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরবো, সঙ্গে থাকবেন। এসএসআরএম পলিটিক্স প্লাসে আবারও ফিরলাম। শেষ সংসারের আলোচনায় আছে, আমাদের সঙ্গে অতিথি আছেন সাংবাদিক জাহিদুল হাসান পিন্টু। আমরা এই আলোচনাটি যখন শুরু করলাম তখন অনেকগুলো প্রসঙ্গ নিয়ে যখন আমাদের সামনে এলো, তখন একটা বিষয় যেটা আমরা পরে আলোচনা করবো বলে রেখে দিয়েছিলাম, সেটি হলো যে ক্রাইসিস ম্যানেজমেন্ট। যখন আসলে একটি জাতীয় ঠিক দুর্যোগ ব্যবস্থাপনা বা ঘটনা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা গতকালকে যে বিমান ছিনতাই চেষ্টার যে ঘটনাটি দেখলাম, এবং সেখানে শেষ পর্যন্ত খুব ভালোভাবেই সমাধান হয়েছে এবং সন্দেহভাজন ছিনতাইকারী তাকে আসলে নিউট্রালাইজ করা গেছে একটি অভিযানের মাধ্যমে। কিন্তু সেই মুহূর্তে যখন আসলে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল সাংবাদিকদেরকে, এবং আজকেও যে ব্রিফগুলো করা হচ্ছে, সেখানে কিন্তু নানা রকম অসঙ্গতির ব্যাপারটি আমাদেরকে চোখে পড়েছে, এবং যেটি নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া একজন এক কথা বলছেন এই বিভ্রান্তি সূত্র ধরে। আমরা আজকে যেমনটি বলছিলাম যে বিডিআর হত্যাযজ্ঞের আজকে 10 বছর, এবং সেই 10 বছর আগেও যদি ফিরে যাই, আপনার নিশ্চয়ই মনে আছে সেই ঘটনার দিনও কিন্তু আমরা মিডিয়াতে, গণমাধ্যমে কিন্তু নানা রকম বিভ্রান্তির ছড়াছড়ি দেখেছি, এবং সেরকম নানা রকম অনিশ্চয়তা, বিভ্রান্তি, এই ব্যাপারগুলো আসলে দেখেছি। এই ধরনের জাতীয় গুরুত্ব সম্পন্ন, তাৎপর্যপূর্ণ ঘটনার মোকাবেলায়, ব্যবস্থাপনায় কি আসলে আমাদের নতুন করে ভাবার সময় এসে কিনা, বা তথ্য প্রবাহের ক্ষেত্রে আসলে কি করা যায়? দেখেন, এটার একটা ভালো পয়েন্ট আপনার। শুধু তো তথ্যর তো একটা আছেই, এই ধরনের ক্রাইসিস কিভাবে ডিল করা হবে, এটা বিডিআর মিউটিনির পরে এই সুপারিশগুলো আসছিল। এই যে বিভিন্ন কমিশনের কথা যে আমি বললাম, আনিসুজ্জামানের কমিশন, জাহাঙ্গীর আলম চৌধুরীর যে কমিটি, হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছিল, এই জাতীয় সংকট
মোকাবেলা কমিটি অথবা জাতীয় সংকট মোকাবেলা সেল, যে নামই দেন, হ্যাঁ, এই জাতীয় একটা যদি আপনার পার্মানেন্ট সেল থাকে, এটা বিভিন্ন বাহিনী বলেন, বিভিন্ন মহল, সব বাহিনী মিলে এটা হতে পারে, হ্যাঁ, ওই ধরনের সিচুয়েশন যদি উদ্ভব হয়, তারা এটাকে ট্যাকেল করবে। তারা এটা ট্যাকেল করবে শুধুমাত্র ওই আপনার হার্ডওয়্যার দিয়ে না, আবার মিডিয়াকে তারা ক্ষণে ক্ষণে ব্রিফ করবে, নয়তো আবার অন্ধকারে থাকবে মানুষ অন্ধকারে থাকলে গুজব ছড়াবে, এই গুজব যেন ছড়াতে না পারে ওই হোলি কমিটির পক্ষ আর্টিজান থেকে। হামলার দিনও কিন্তু আমরা একটা পর্যায়ে গিয়ে ধরনের একটা সামান্য উদ্যোগ বোধহয় দেখেছিলাম। সেটাও শেষ পর্যায়ে আপনাকে এটার ব্যাকগ্রাউন্ড আছে আপনার। হোলি আর্টিজানেও দেখবেন আমাদের সাংবাদিক বন্ধুরা ওই অভিযানের বর্ণনা দেওয়া শুরু করে দিলেন। হ্যাঁ, কালকের ঘটনাটাই বলি আপনাকে। আমি একটা টেলিভিশনে, আমি তো একটা টেলিভিশন চালাই, একটা সম্পাদক আমি আমার বন্ধুদের আরেক টেলিভিশনে এই চট্টগ্রামের এই ভদ্রলোকের নাম বোধহয় শাহজাহান, উনি সিভিল এভিয়েশন কর্মকর্তা, ওনার ইন্টারভিউ করছেন, আপনার চেয়ারে যেন বসে আছেন ওই রকম একজন ইন্টারভিউ করে উনি বলছেন যে টেলিফোনে উনি বলছেন যে এই তাড়াহুড়া করে নামতে গিয়ে 4-5 জন আহত হয়েছে। ওই যে আপনার এই কেবিন ক্রু যখন আপনার ইমার্জেন্সি ডোর খুলে দিল, তখন তাড়াহুড়া করে ডোর পুরোপুরি খোলার আগেই যখন লাফ দিল, অনেকে আহত হয়েছে। উনি কিন্তু এটা বললেন, আমি এটা শুনলাম। সাম আপ করলেন আপনার ওই অ্যাঙ্কর, যে বললেন যে এই আপনারা যা শুনছিলেন এই 4-5 জন গুলিবিদ্ধ হয়েছে। আমি বলছি গুলিবিদ্ধর কথা তো আমি শুনলাম না। ওই ভদ্রলোক তখন টেলিফোন কানেকশনে ছিলেন, যে কারণ উনি বলতে পারছেন যে আমি তো গুলির কথা বলিনি, 4-5 জন আহত হয়েছে নামতে গিয়ে। ধরেন উনি যদি কানেকশনে না থাকতেন, তাহলে কিন্তু ওনার বক্তব্যটা এস্টাবলিশড হয়ে যায় যে 4-5 জন গুলিবিদ্ধ হয়েছে। সেটা দেখে আমি কি করব, যে এই টিভিতে 4-5 জন গুলিবিদ্ধর কথা বলছে, তুমিও দাও, আমাদের যে একটা কম্পিটিশন হয়। হ্যাঁ, তো এই যে এটা যেমন আমাদের দিক থেকে দায়, আবার তাদের দিক থেকে দায় হলো এই একটা ঘটনা নিয়ে 3-4 জায়গা থেকে ব্রিফ করার তো দরকার ছিল না। যদি আপনি দেখেন সবসময় আমরা যেটা সাংবাদিকতা আমরা যেমন পড়াই, সত্যি কথা যদি বলেন কোথাও বিভ্রান্তির সুযোগ নাই। আপনি যেটা বলবেন না বলে দেন, এইটুকু আমি বলছি, বাকি তথ্য তদন্তের স্বার্থে আপাতত আমি দিচ্ছি না, আমি পরবর্তীতে কনফার্ম হয়ে আপনাদেরকে আরও জানাবো, হতে পারে। কিন্তু আপনি এই জায়গায় বসে ঢাকায় বসে একটা ব্রিফ করছেন, এয়ারপোর্টে বসে আরেকটা ব্রিফ করছেন, আরেকজন তার উপর দিয়ে এসে আরেকজন ব্রিফ করছেন, এক একজন টেলিফোনে এক একজনের মন্তব্য নিচ্ছে, কোনো রকমের সমন্বয় যখন এখানে নাই। একজন বলছেন আহত অবস্থায় ধরা পড়েছে, একজন বলছেন মারা গেছে, একজন বলছেন পিস্তল পাওয়া গেছে, আরেকজন বলছেন বিদেশি জঙ্গি ছিল, জঙ্গি বলে নাই বিদেশি ছিল, আরেকজন বলছে যে আইইডি বুকে বাঁধা ছিল। তো কোথায় এই আইইডি? গুলি যখন করছেন তার যে নাভির ওখানে গুলিটা লেগেছে, আইডি বাস্ট করার কথা, কোথায় গেল সেইগুলো? মানে এই কারণে প্রাথমিক ইনফরমেশন হয়তো তারা এটা পেয়েছিল, সেটা ভুল না। আমি বলছি ওই প্রাথমিক ইনফরমেশনটা যাচাই বাছাইয়ের আগে আপনি মিডিয়াতে দিবেনই বা কেন? আলটিমেটলি কি দাঁড়ালো? আমি যেটা বললাম, যে তথ্যগুলো দিলাম যে কিছুই ছিল না, এই সত্যি কথাটা আপনি বলতে পারছিলেন না। এখন এই সত্যি কথাটা বলতে না পারে কি গেরা করে বললেন যে খেলনা পিস্তল নিয়ে গেছে। তাহলে এই ঢাকা এয়ারপোর্ট থেকে খেলনা পিস্তল গেল কিভাবে? আপনার সিকিউরিটি প্রবলেমে পড়ে গেলেন। ইন্টারন্যাশনালি আপনি এখন একটা থ্রেটের মধ্যে আছেন যে এই বিমানবন্দর তো নিরাপদ না, এখান দিয়ে অস্ত্র নিয়ে ঢুকা যায়, হোক সেটা খেলনা অথবা জেনুইন, যেটাই হোক। কিন্তু এই যে একটা মিথ্যা বলতে গিয়ে আপনি আরও একটা সমস্যার তৈরি করলেন। এই কারণেই বলি, আপনি যে উদাহরণটা টানলেন, বিডিআর বিদ্রোহের সময়ও আমরা তখন আমাদের ইলেকট্রনিক মিডিয়া অত শিক্ষিত না। হ্যাঁ, 10 বছর আগে আমার ইলেকট্রনিক এত ব্যাপক ছিল না। হ্যাঁ, তখন বুঝতে অনেক সমস্যা হয়েছে, কতদূর আমরা যাব, কতদূর আমরা যাব না, এটা নিয়ে আমরা অনেক লাইভ টাইপ করে, যেখানে এই সমস্ত সিচুয়েশনে টোটাল সিচুয়েশনটা ডিফিউজ করার দায়িত্ব থাকবে আমাদের, সেটা না করে আমরা কিছুটা ছড়িয়ে দেওয়ার কাজও করে দিয়েছি, কিন্তু অসৎ উদ্দেশ্যে না, এটা আমাদের না জানার ফল। কিন্তু পাশাপাশি আপনি যদি দেখেন সরকারি তরফ থেকে কি করা হয়েছে, সরকারি তরফ থেকে উচিত ছিল টাইম টু টাইম ব্রিফ করা, যে এই হয়েছে। জনগণকে তো আপনি অন্ধকারে রাখতে পারবেন না। হ্যাঁ, 15-16 কোটি মানুষ, তার উৎকণ্ঠা যে পিলখানার ভিতরে কি হচ্ছে জানতে চাইবেই, তা আপনি জানান। কিন্তু আপনি যখন জানাবেন না নিজ উদ্যোগে, আমার তো তখন যেখান থেকে যে তথ্য থেকে আমি পাবো জানাবো। কালকে যেটা হয়েছে, এই যে পাইলটের সঙ্গে কথা বলে পাইলট বলছেন বিদেশির মতো লাগছে, এটা ছেড়ে দিলেন বিদেশির মতো লাগছে। পাইলট বলছেন যে ওনার কাছে অস্ত্র আছে, উনি বলছেন ওনার কাছে অস্ত্র আছে, তো আপনি এখান থেকে বলে দিলেন অস্ত্র আছে। এখন
গিলতে পারছেন না। আমি এই কারণেই বলি এই টোটাল বিষয়গুলো সমন্বিতভাবে কেন্দ্রীয়ভাবে হওয়া উচিত। কেন্দ্রীয়ভাবে হওয়া উচিত এবং কত পিন্টু ভাই আমাদের হাতে 30 সেকেন্ড আছে। জি, আমি এটার একটা মানে ব্যাড দেই আপনার, যে কারণে এই যে ওই মুম্বাই অ্যাটাকের কথা যদি আপনি বলেন, ওখানে যে লাইভ দেখালো আপনার এনডিটিভি বিভিন্ন সহ, সেটার কুফলের কথা মনে থাকার কথা। সেই এনডিটিভির লাইভ দেখে পাকিস্তান থেকে বসে ওই অপারেশনের কিভাবে অপারেশন করছে কমান্ডোরা, এটা ওই সন্ত্রাসীদেরকে ডিকটেট করেছিল। এবং যখন টেলিভিশনে বলা হচ্ছে অমুক অমুক রুমে লুকিয়ে আছে এই জিম্মি হয়ে আছে, ও জিম্মিদের খুঁজে খুঁজে যখন হত্যা করা হচ্ছিল, দায়টা টেলিভিশনের ঘাড়ে চাপে। যার পর থেকে কিন্তু ইন্ডিয়াতে আপনার এই লাইভ সম্প্রচার কি হবে না হবে একটা নীতিমালা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টও দিয়েছে এই নিয়ে। জাজমেন্টের কথাটা আমি মনে করি বাংলাদেশেও এটা প্রযোজ্য, যে আপনার স্বাধীনতা অতটুকু না যে আরেকজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আমি মনে করি বাংলাদেশেও আমাদেরকে সাংবাদিকদেরকে ওইটা মাথায় রেখে এবং সরকারের তরফ থেকে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে যেন জিনিসগুলো অবহিত করা হয়, একটা স্থায়ী ব্যবস্থা করা উচিত। নিশ্চয়ই। পিন্টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আসলে শেষ নয়, আমরা হয়তো এই বিষয়টি নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করতে পারতাম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম পলিটিক্স প্লাসে ট্র্যাজেডির 1 দশক নিয়ে। সময় শেষ করছি, আমরা আলোচনাও শেষ করছি। এতক্ষণ যারা টেলিভিশনের সেটের সামনে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।